সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অনেক সময়ই সহজ ভেবে বেশ কিছু টপিককে অবহেলা করো। তবে টপিক সহজ হোক বা কঠিন, কোনোভাবেই কিন্তু তাকে অবহেলা করা যাবে না। আগে থেকে তোমাকে অনেক প্র্যাকটিস করে রাখতে হবে, যাতে তুমি আগে থেকেই বুঝতে পারো এই টপিকগুলোতে কিভাবে ফুল মার্কস উঠানো যায়। কারণ আগে থেকে যদি তুমি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে বোর্ডের পরীক্ষাতে সাধারণত কোন কোন ব্যাপারগুলো এসে থাকে। তো পাঞ্চুয়েশন মার্ক প্র্যাকটিস করার জন্য দেখো আজকে আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু রাজশাহী বোর্ডে ২০২৫ সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নটা আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে, বুঝে সলভ করার চেষ্টা করব। আমি আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাথেই থাকবে। কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে যে বোর্ডের পরীক্ষার জন্য কোন, কোন পাঞ্চুয়েশনগুলো বেশি ইম্পোর্টেন্ট। কারণ এই পাঞ্চুয়েশনগুলোই কিন্তু আমি দেখে আসছি অনেকদিন ধরে যে এগুলো বারবার পরীক্ষার হলে আসছে। তো আমি আশা করব এই ভিডিওটা দেখলে তোমার অনেক, অনেক উপকার হবে। তো চলো তাহলে ক্লাসটা করার জন্য আমরা এখন যে কাজটা করব, সবার ১ম লাইনে চলে যাব। দেখো সবার ফার্স্ট যেই সেন্টেন্স সেখানে কি বলেছে? মাহিন বলছে। দেখো মাহিন কি বলছে? যে হোয়াট আর ইউ ডুইং ফাহিম? তার মানে দেখো সে একটা প্রশ্ন করেছে নিশ্চয়ই যে তুমি কি করছো ফাহিম? তো দেখো এই যে তুমি কি করছো, এখানে কিন্তু আমাদেরকে অল্প কিছুক্ষণ থামতে হবে। তারপর বলতে হবে ফাহিম। মানে তুমি কি করছো ফাহিম? তো এই যে অল্প একটু বিরতি যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা কি করি? একটা কমা কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে এখানে যদি আমি একটা কমা বসিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে তো একটা প্রশ্ন করা হলো যে তুমি কি করছো ফাহিম? তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিয়ে দিতে হবে। কারণ যখন কোনো প্রশ্ন করা হয় তখন আমরা অবশ্যই সেখানে প্রশ্নবোধক চিহ্নই বসাতে হবে। তারপরে দেখো সেকেন্ড বাক্যে কি বলছে বা কে বলছে? ফাহিম বলছে আই এম রিডিং এ লেটার। মানে আমি কি করছি? আমি একটা চিঠি পড়ছি। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে আই এর পরে দেখো অ্যাম লেখা রয়েছে। এই অ্যামটা কিন্তু এখানে অক্সিলারি। তো যখন কোনো একটা অক্সিলারি ভার্ব থাকবে সাবজেক্টের সাথে তখন আমরা এটাকে কি করব? একটু শর্ট করে লেখার চেষ্টা করব। দেখো আমি যখন এটাকে শর্ট করব তখন কিন্তু আমি আইটা আয়ের মতো লিখে দিব। তারপর কি করব? একটা অ্যাপোস্ট্রফি দিব এরকম। তারপরে আমি এম থেকে এটা বাদ দিয়ে শুধু এমটা লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। আমি জানি যদিও তোমরা সবাই জানো এই ব্যাপারটা, তারপরও একটু বারবার মনে করিয়ে দিই। কারণ অনেকেই মনে করো হ্যাঁ, এখানে তো গ্রামারের কোনো ভুল নেই। তার মানে বোধহয় এখানে কোনো কারেকশন করতে হবে না। কিন্তু আল্টিমেটলি দেখা যায় কি জানো? যে এই যে কারেকশনটা, এই কারেকশনটার কারণেও অনেক সময় মার্কস কমে। কারণ অনেকেই তোমরা এই কারেকশনটা করো না। কারণ তোমরা ভাবো যে যেহেতু সবকিছু ঠিকঠাকই আছে তাহলে আমি চলে যাই, আমার আর এখানে শর্ট করার কোনো প্রয়োজন নেই। তো তাহলে দেখো আমি লিখলাম যে আই অ্যাম রিডিং এ লেটার। এরপর তো ফুল স্টপ দেয়াই রয়েছে। তাহলে এখানে কিন্তু আমার আর তেমন কোনো কাজ নেই। থার্ড সেন্টেন্সে লক্ষ্য করো মাহিন বলছে। মাহিন কি বলছে? মাহিন বলছে লেটার ফ্রম হুম? মানে চিঠি। কার থেকে চিঠি? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ২ জন ফ্রেন্ডের মধ্যে কমিউনিকেশন হচ্ছে বা কথাবার্তা হচ্ছে। এখন কে কাকে কোন টোনে কি বলেছে এইটা যদি তুমি একটু তোমার ব্রেনে সাজাতে পারো তাহলে আমি মনে করি এই পাঞ্চুয়েশন মার্কে তোমার আর কোনো সমস্যা হওয়ার কথা না। যেমন দেখো এই যে সবার ১ম এ লক্ষ্য করো বলেছে লেটার। এখন আগে মাহিন একটা প্রশ্ন করেছিল যে তুমি কি করছো? তারপর ফাহিম রিপ্লাই দিয়েছিল যে আমি পড়ছি একটা চিঠি। এখন কিন্তু সে অবাক হয়ে বলতেই পারে যে চিঠি? মানে সে একটা প্রশ্ন করে বসতে পারে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এইখানে এই লেটারের ঠিক পরে আমরা একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে পারি। আবার দেখো তুমি যদি অনেকটা এইভাবে চিন্তা করো যে সে অবাক হয়ে গিয়েছে। ঠিক আছে? লেটার বা চিঠি এটা বলার পরে সে কিন্তু অবাকও হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি? আমরা কিন্তু এখানে একটা এক্সক্লেমেশন বা অবাক হওয়ার মতো একটা সাইন আমরা ব্যবহার করতে পারি। তো সেটা যদি আমি এখানে বসাতে পারি, এই প্রশ্নবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক যেটাই বসাই না কেন, দুটোই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরে দেখো কি বলছে? ফ্রম হুম? কার থেকে? এটা তো বোঝাই যাচ্ছে চিঠি। কার চিঠি? এরকম একটা প্রশ্ন করা হয়েছে। তো প্রশ্নবোধক যদি বোঝানো হয়ে থাকে সেক্ষেত্রে তো আমার কোয়েশ্চেন মার্ক বসানোর কোনো বিকল্প নেই। তো এখানে আমাকে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসাতে হবে। তারপরের বাক্যে লক্ষ্য করো, এখন কথা বলছে ফাহিম। তো মাহিন তো একটা প্রশ্ন করেছে চিঠি? কার চিঠি? তো ফাহিম কি বলছে? ইটস ফ্রম মাই পেন ফ্রেন্ড। দেখো পেন ফ্রেন্ড মানে কিন্তু বিদেশি বন্ধু বা কলমি বন্ধু আমরা যেটাকে বাংলায় বলি এরকম। তো দেখো এই চিঠিটা এসেছে কার থেকে? আমার বিদেশি বন্ধুর থেকে। শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান। তার মানে সে কি? সে একজন অস্ট্রেলিয়ান নাগরিক। হার নেম ইজ লুসি। তার নাম কি? লুসি। এখন দেখো ফাহিম যেহেতু বলেছে যে এটা এসেছে আমার একজন কলমি বন্ধু বা বিদেশি বন্ধুর থেকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব? যে ইটস যেটা রয়েছে দেখো
এটা কিন্তু ইট ইজ, ঠিক আছে, বা ইট ওয়াজ, এইটাকে শর্ট করে কিন্তু আমরা এখানে ইটস লিখি। তো এখন তুমি চিন্তা করো, তো এই ইট এবং এস এটার মাঝখানে কি কোনো অ্যাপোস্ট্রফি রয়েছে নিয়ম অনুযায়ী? তো যদি না থাকে আমাদেরকে কিন্তু কি করতে হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে এই ইট আর এস এর মাঝে। তো আমি এটা এখানে বসিয়ে দিলাম যে ইটস ফ্রম মাই পেন ফ্রেন্ড। তো এখানে তো সে অবশ্যই থামবে। তো যদি থামে বা তার একটা কথা শেষ হয় তাহলে অবশ্যই এখানে একটা ফুল স্টপ দেওয়া হবে। আর এরপরে দেখো কি বলেছে যে শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, তার মানে কি সে একজন অস্ট্রেলিয়ান, ঠিক আছে। তো এই যে শি এর পরে যে এসটা দেওয়া রয়েছে এইটাও কিন্তু ওই যে ইটস এর সেম কেস। তো এটাকে যদি আমরা কারেকশন করে লিখি তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে শি এইটা লেখার পরে আরেকটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে অ্যাস বসাতে হবে, না হলে কিন্তু এটা সঠিক হবে না। তো শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান এইটা বলার পরে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা ফুল স্টপ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ যেহেতু একটা বাক্য এখানে শেষ হচ্ছে বা আমরা থামছি। আর তারপর লেখা রয়েছে হার নেম ইজ লুসি, মানে তার নাম কি, তার নাম হচ্ছে লুসি। তো এখানে তো আমরা মোটামুটি সব ঠিকই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আর ঠিক করার মতো কিছু নেই। কাজে আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে সেন্টেন্স সেখানে। দেখো এখন মাহিন কি বলছে, মাহিন বলছে হাউ ওল্ড ইজ শি, মানে তার বয়সটা কত। তো প্রশ্ন করা হয়েছে, কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, আবার যেহেতু সে কথা শুরু করেছে এখানে ক্যাপিটালও রয়েছে। তো এখানে তো আর কারেকশন করার মতো তেমন কিছুই দেখা যাচ্ছে না, আমরা তাহলে তার পরের বাক্যে চলে আসব। দেখো এখন বলছে ফাহিম, মাহিন যেহেতু একটা প্রশ্ন করেছে যে তার বয়স কত, এখন ফাহিম কি বলছে 16, মানে 16, দ্য সেম অ্যাজ আস, তার মানে কি আমাদের মতোই তার বয়স, তার বয়স কত 16। তো এই যে 16 আমাদের মতোই, এইটার মাঝখানে তো একটা ব্যবধান থাকতে হবে। তো একটু সময়ের পার্থক্য তৈরি করার জন্য আমরা কি করব, এখানে একটা কমা কিন্তু আমরা দিয়ে দেবো 16 এর পরে। তাহলে দেখো আমি 16 এর পরে একটা কমা দিয়ে দিলাম, তারপর কি লিখলাম, দ্য সেম অ্যাজ আজ, তার মানে আমাদের মতোই এরকম আমি ইন্ডিকেট করলাম। এরপরে দেখো কি বলেছে, শি লিভস ইন সিডনি, মানে সে সিডনিতে বাস করে। তো এখানেও সবকিছু ঠিকঠাকই দেখা যাচ্ছে, এখানেও কিন্তু আর কারেকশন করার মতো কিছুই নেই। এরপরের সেন্টেন্সে দেখো মাহিন কি বলছে, মাহিন বলছে সিডনি হোয়াটস দ্যাট, তার মানে সে কিন্তু এখানে দুইটা প্রশ্ন করেছে, একটা হচ্ছে সিডনি, সে আগের মতোই, এই যে দেখো মাহিন যখন আগে বলেছিল লেটার ফ্রম হোম, এখানে সে যেভাবে বলেছিল এখানেও কিন্তু একই কেস। তাহলে এখানেও আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই সিডনির পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি, অথবা তুমি চাইলে একটা এক্সক্লেমেশন সাইনও কিন্তু এখানে দিয়ে দিতে পারো, যেটাই বসাও না কেন সেটাই কিন্তু এখানে সঠিক হবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, হোয়াটস দ্যাট। তো এখানে যেহেতু হোয়াটস দ্যাট রয়েছে তাহলে আমি কি করব, হোয়াটসের এসটা তো এখানে শর্ট করাই রয়েছে, আবার দ্যাটের পরে যেহেতু প্রশ্ন আমাকে বোঝাতে হবে তাহলে অবশ্যই আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ হোয়াটস দ্যাট মানে সেটা কি, একবার বলছে সিডনি, সেটা কি বা কোন জায়গায়, যেটাই আমরা বলি না কেন ব্যাপারটা কিন্তু এইভাবেই তোমাকে সলভ করতে হবে। পরবর্তী বাক্যে লক্ষ্য করো কি বলা হচ্ছে, ফাহিম বলছে ইটস এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া। তাহলে একটা মজার ব্যাপার লক্ষ্য করো, এই যে ইটস এটা কিন্তু শর্ট ফর্ম, তাহলে শর্ট ফর্ম যদি থাকে আমাদেরকে আগের মতোই কি করতে হবে, ইটের পরে অবশ্যই একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস যুক্ত করতে হবে, ঠিক আছে। তো এই যে ইটস এ সিটি মানে এটা একটা শহর এই জায়গাতে অবস্থিত। তাহলে দেখো এখানে তো ফুল স্টপ দেওয়াই রয়েছে, তার মানে এই সেন্টেন্সে আমাদের এই একটাই কারেকশন ছিল। এরপরে দেখো মাহিন কি বলছে, মাহিন বলছে হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, তার মানে তুমি কিভাবে এটার ব্যাপারে জানো। তো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রশ্ন, আর প্রশ্ন যদি হয় অবশ্যই তুমি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দাও। এরপরে দেখো ফাহিম বলছে যে লুসি হ্যাজ সেন্ট মি এ পিকচার অফ ইট, তার মানে লুসি আমাকে এটার একটা পিকচার বা ছবি পাঠিয়েছে। তো লুসি হ্যাজ সেন্ট মি এ পিকচার অফ ইট, এরপর একটা ফুল স্টপও রয়েছে, তার মানে এখানে কি নেই, কোনো কারেকশন আমাদের আর করার মতো নেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী সেন্টেন্সে। দেখো পরবর্তী সেন্টেন্সে মাহিন কি বলছে, মাহিন বলছে যে ক্যান ইউ শো মি দ্য পিকচার, তার মানে তুমি কি আমাকে ছবিটা দেখাতে পারবে এরকম। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে তুমি কি আমাকে ছবিটা দেখাতে পারবে কিনা, এটা তো একটা প্রশ্নবোধক ব্যাপার, তাই না, প্রশ্ন করা হচ্ছে। তো প্রশ্ন যদি করা হয় তো এখানে তো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আগে থেকে, তাহলে আমার কি এখানে আর কোনো কারেকশন করার বাকি রয়েছে, অবশ্যই না। তার মানে আমরা এই সেন্টেন্সটা একদম রেডিমেড অবস্থায় পাচ্ছি কোনো কারেকশন ছাড়া।
তারপরে দেখো ফাহিম কি বলছে এখন, যে ইয়েস হিয়ার ইট ইজ, তার মানে হ্যাঁ এই যে ছবিটা, তার মানে যেহেতু আগে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি আমাকে দেখাতে পারবে কিনা, তো সেই প্রশ্নের উত্তর হিসেবে কিন্তু এখন কি বলা হলো, যে হ্যাঁ এই যে দেখো এরকম। তো হ্যাঁ এই যে দেখো, এই হ্যাঁ কথাটা বলার পরে আমাদের অল্প একটু সময়ের ব্যবধান তৈরি করতে হবে। আমরা এখানে একটা কমা কিন্তু দিতে পারি, ঠিক আছে, যে ইয়েস হিয়ার ইট ইজ। তারপরে দেখো বলছে ইউ সি, মানে তুমি দেখো ইট লুকস ভেরি বিউটিফুল। এখন কেউ তো টানা বলে যাবে না যে তুমি দেখো এটা খুবই দেখতে সুন্দর। তাহলে আমরা কি করব, তুমি দেখো এটা বেশ সুন্দর। তাহলে এই যে তুমি দেখো এরপর আমাদেরকে কি করতে হবে, একটা কমা দিয়ে অল্প একটু সময়ের ব্যবধান এখানে তৈরি করতে হবে। ইট লুকস ভেরি বিউটিফুল। এরপর দেখো একটা কমা তো দেয়াই রয়েছে, ডাজেন্ট ইট। তো সে বলেছে এটা কি সুন্দর নয়, একটা প্রশ্ন জুড়ে দিয়েছে, তাই না? তো প্রশ্ন যদি করা হয়ে থাকে এই ডাজেন্ট ইট দিয়ে, তোমরা কিন্তু আমার মনে হয় সবাই একটা সময় ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করেছো। এটা কিন্তু সেই রকম একটা ব্যাপার, ঠিক আছে? তো সেখান থেকে এটা এসেছে, ট্যাগ কোশ্চেনের মতো করে দেওয়া হয়েছে। তো এখানে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদেরকে দিতেই হবে, ঠিক আছে? আর মোটামুটি সব কাজ কিন্তু আগে থেকেই করা রয়েছে। এবার আসো আমাদের সবার শেষ যে বাক্য বা সেন্টেন্স, এখানে কি বলছে, এখানে বলছে মাহিন বলছে আর কি যে ওহ ইয়েস। তাহলে তুমি দেখো ওহ ইয়েস, তাহলে ওহ বলার পরে কিন্তু একটা এক্সক্লেমেশন বা অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, ঠিক আছে, আমাদেরকে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে অবশ্যই এই সাইনটা ব্যবহার করতে পারি। আর তারপর দেখো ইয়েস যেটা বলা রয়েছে, এই ইয়েস এর পরে ফুল স্টপ দিতে হবে, সেটা কিন্তু এখানে আগে থেকেই দেয়া রয়েছে। তাহলে দেখো কতটা সহজ পাঞ্চুয়েশন মার্ক অ্যান্সার করা, কিন্তু একটু বুঝে বুঝে কেয়ারফুল হয়ে বসাতে হবে যাতে কোনোটা মিস না হয়। কারণ অনেক সময় দেখা যায় মিস হয়েছে, মিস হলেই কিন্তু মার্কস কমে যায়। তো চলো তাহলে আমরা একটু গুণে দেখার চেষ্টা করি যে কতগুলো ইরর আমরা কারেক্ট করলাম। সবার প্রথমে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা ১টা, ২টা, ৩টা, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, তারপর আমরা এখানে একটা কারেকশন করেছি ১০, এখানে একটা ১১, ১২, ১৩, ১৪, তারপর ১৫, ১৬, ১৭, ১৮। দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলা রয়েছে ১৪টা কারেকশন আমাদেরকে করতে হবে। কিন্তু আল্টিমেটলি কারেকশনের সংখ্যা আরো বেশি হয়ে গিয়েছে। বেশি হলে কোনো সমস্যা নেই। তবে ১৪টার নিচে যদি তুমি কারেক্ট করে আবার চলে আসো সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস কমবে। কাজেই আমি মনে করি এটা একটা সহজ টপিক। কিন্তু সহজ মানে এই না যে আমরা অবহেলা করব। আমরা অবশ্যই প্র্যাকটিস করব। দরকার প্রয়োজনে একটু কম প্র্যাকটিস করব, কিন্তু চর্চার মধ্যে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। তো রাজশাহী বোর্ড ২০২৫ সালের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে।